দীর্ঘ ২১ ঘণ্টা আলোচনা করেও কেন একটি স্থায়ী যুদ্ধবিরতি চুক্তি করা গেল না, এটা নিয়ে সারা পৃথিবীর মানুষই আসলে এখন নানাভাবে আলোচনা করছেন, পর্যালোচনা করছেন। কিন্তু আসলেই কি এই বৈঠকে, এই ২১ ঘণ্টার বৈঠকেই একটি শান্তি চুক্তি হয়ে যাওয়ার মতো সম্ভাবনা ছিল বা হওয়ার কথা ছিল? এরকম কোনো সম্ভাবনা নিয়ে তারা, এই হাই প্রোফাইল ডেলিগেটরা এসেছেন, তারা কি এরকম কোনো সম্ভাবনা নিয়ে এসেছিলেন? এক কথায় উত্তর দিতে গেলে না। আসলে এই ধরনের আলোচনায় বা এই ধরনের চুক্তি হওয়ার জন্য এরকম হাই প্রোফাইল টিম আসে, কিন্তু আলোচনা করার জন্য এরকম টিম আসে না। যখন আলোচনা করে এটি একটি একেবারে চুক্তির কাছাকাছি জায়গাতে পৌঁছে যায়, তখন এরকম হাই প্রোফাইল টিম আসে। আমেরিকার ভাইস প্রেসিডেন্ট, ইরানের, উনিও হচ্ছেন সর্বোচ্চ নীতি নির্ধারণী ব্যক্তির একজন। খুব সম্ভবত উনি পার্লামেন্টের স্পিকার, অথবা উনিও এরকম একটি বড় পদ হোল্ড করেন। যেহেতু ওনাদের আলোচনাগুলো তেমনভাবে আমরা জানি না কি হয়েছে, কিন্তু এরকম হাই প্রোফাইল ডেলিগেটাররা কখনো প্রাথমিক আলোচনায় আসে না। এসেছে কেন? এসেছে মূলত আমেরিকার একটি যুদ্ধবিরতি প্রয়োজন ছিল। দুটো কারণে হতে পারে। আমেরিকা যদি জ্ঞান বুদ্ধির বিবেচনায় যদি এই যুদ্ধবিরতি চায়, তাহলে হতে পারে যে সে তার দেশের জনগণকে আর অশান্তিতে ফেলতে চায় না, তাদের মিত্রদের সাথে আর দূরত্ব তৈরি করতে চায় না, আর বিশ্ব পরিস্থিতিও আর ঘোলাটে করতে চায় না বলে সে এইরকম যুদ্ধবিরতির মাধ্যমে এই যুদ্ধ থেকে সরে আসতে চেয়েছে, যার জন্য একটি আলোচনা প্রয়োজন ছিল। সে আলোচনাটা শুরু হয়েছে। আরেকটি যদি তার কূটকৌশলের কথা বলা হয়, তার দুষ্ট চিন্তার কথা বলা হয়, সেটি যদি হতে পারে যে সে আসলে যেই রণকৌশল নিয়ে এখানে এসেছে সেটি সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে বলে নতুন রণকৌশল সাজানোর জন্য সে একটু সময় নিতে চাচ্ছে। সেটা হাতে পাওয়ার জন্য এরকম একটি যুদ্ধবিরতি আসলে তারা শুরু করেছে, আলোচনা করেছে, এটা লোক দেখানোর জন্য। কোনটি হবে আমেরিকার ক্ষেত্রে, কোনটি সত্য হবে আসলে বলা মুশকিল, কারণ আমেরিকার বর্তমান নেতৃত্ব, বিশেষ করে ট্রাম্প আসার পরে, তার কোনো কথাতে আসলে সে স্থির থাকছে না। সকালে যে কথাটি বলছে দুপুরে তার ঠিক বিপরীত যাচ্ছে, আবার দুপুরের কথাটিও সন্ধ্যায় বা রাতে ঠিক থাকছে না, আবার অন্য কোনো কথাতে উনি চলে যাচ্ছেন। আমেরিকা পৃথিবীতে অনেক বড় বড় ঘটনা ঘটিয়েছে, যেগুলো কখনো কখনো তারা প্রকাশ্যে স্বীকার করেছে, কখনো গোপন রেখেছে তাদের স্বার্থের প্রয়োজনেই। কিন্তু এবার আমেরিকা এখানে ইরানে এসে যেই ঘোরপাকের মধ্যে পড়ে গেছে, যে চোরাবালির মধ্যে পড়ে গেছে, আসলে তাদের সমস্ত পরিকল্পনা ভেস্তে যাচ্ছে। প্রথমত যুদ্ধটিরই প্রয়োজন ছিল না। ইরানের যেই পারমাণবিক অস্ত্র তৈরিকরণের বিষয়ে যে আলোচনা চলছিল, এগুলো তো অনেক আগ থেকে আলোচনা চলছিল। কেন আরও ৬-৭ মাস আগে কেন তার পারমাণবিক কেন্দ্রগুলোতে হামলা করা হলো, সেখানে তো আলোচনা চলছিল তাকে নিরস্ত্রীকরণের বিষয়ে, অথবা সে কোথায় কোথায় এই ইউরেনিয়াম ব্যবহার করতে পারবে সেটি সুনির্দিষ্ট করে দেওয়ার বিষয়ে। সে পারমাণবিক অস্ত্র বানাবে না, কিন্তু অন্যান্য ক্ষেত্রে যেগুলোতে কাজে লাগানো যায় ইউরেনিয়াম, সেগুলোতে তো অবশ্যই সে কাজে লাগাতে পারবে। সেই আলোচনা চলছিল। সেই আলোচনার মাঝখানে কেন তার সমস্ত পারমাণবিক কেন্দ্রগুলোতে হামলা চালানো হলো? আলোচনা তো সেখানেই ভেঙে দেওয়া হলো। তারপরে আবার এই হামলাটা এখানে এসে তারা আসলে তাদের রণকৌশল সম্পূর্ণ ব্যর্থ করে দিয়েছে বলেই এই আলোচনাটা আসলে তাদের প্রয়োজন ছিল। এখন তাহলে কি হতে পারে? আবার কি আমেরিকা যুদ্ধ শুরু করবে? আবার কি সারা পৃথিবী টালমাটাল হয়ে যাবে? কারণ এই জ্বালানি তেল তো শুধু নয়, এই ক্রুড অয়েল সারা পৃথিবীরই মানব জীবনের জন্য একটি অপরিহার্য অংশ হয়ে দাঁড়িয়েছে। এটি যেমন মেডিকেলে ব্যবহার হচ্ছে, ওষুধ শিল্পে যেমন ব্যবহার হচ্ছে, বস্ত্র শিল্পে ব্যবহার হচ্ছে, আসবাব শিল্পে ব্যবহার হচ্ছে। অর্থাৎ পৃথিবীর এমন কোনো স্থান নেই যেখানে ক্রুড অয়েল ব্যবহার হচ্ছে না, এমন কোনো ইন্ডাস্ট্রি নেই যেখানে প্রত্যক্ষ পরোক্ষভাবে এই ক্রুড অয়েলের ব্যবহার হচ্ছে না। সুতরাং এই ক্রুড অয়েল সমৃদ্ধ রাষ্ট্রগুলো, যাদের জ্বালানি তেলের বিশাল মজুদ রয়েছে, জ্বালানি তেলের প্রাথমিক অংশটাকে বলা হয় ক্রুড অয়েল। এই ক্রুড অয়েলের
বিশাল মজুদ রয়েছে এই মধ্যপ্রাচ্য এবং ইরান জুড়ে, অর্থাৎ সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইন, ওমান, আবুধাবি, এদিকে ইরান, এই রাষ্ট্রগুলোর হাতে বিশাল মজুদ রয়েছে। অর্থাৎ যদি এইভাবে বিবেচনা করা হয় যে বিশ্বের অর্ধেকেরও বেশি তেল সম্পদ এই রাষ্ট্রগুলোর হাতে সম্মিলিতভাবে রয়েছে। এখন ইরানকে কোণঠাসা করতে আসলে ইরানও স্বাভাবিকভাবে তার সমস্ত শক্তি দিয়ে তার বিপরীত শক্তিগুলোকে কোণঠাসা করার চেষ্টা করবে, এবং কোণঠাসা করতে যেই এই অপরাপর রাষ্ট্রগুলো সৌদি আরব, কুয়েত, কাতার, আরব আমিরাত, বাহরাইন, এরাও কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। এদেরও তেল সরবরাহ কিন্তু এই হরমুজ প্রণালীর মধ্যে দিয়ে অনেকাংশেই করতে হচ্ছে। তাহলে আমেরিকা কতক্ষণ তার মিত্রদেরও ওই ক্ষতি করে ইরানকে ধ্বংস করতে চাইবে? তার মিত্রদেরও যেখানে বাণিজ্যে ঘাটতি হচ্ছে, তেল উৎপাদনে যেমন ঘাটতি হচ্ছে, বিপণনেও ঘাটতি হচ্ছে, তাহলে কতক্ষণ তাদের এই মিত্রদের সাথে সে এই মনস্তাত্ত্বিক যুদ্ধ চালাবে? আবার আমেরিকার যে কৌশলটি এখানে সে করতে চেয়েছিল সেটি হচ্ছিল যে এরকম তাদেরকে চাপের মধ্যে ফেলে, মিত্রদেরকে চাপের মধ্যে ফেলে তাদেরকে যুদ্ধের অংশীদার করে নেয়া। কিন্তু দুর্ভাগ্যক্রমে আমেরিকার মিত্ররা এবার আর তাতে সাড়া দেয়। কোনো আরব রাষ্ট্রই এই যুদ্ধে অংশগ্রহণ করতে চাচ্ছে না। মুখে দু একটি কথা যাই বলছে, কিন্তু তারা এই যুদ্ধে অংশগ্রহণ করতে চাচ্ছে না। ঠিক তেমনি দূরবর্তী মিত্র যারা, অর্থাৎ ইউরোপের মিত্র যারা, তারা তো কোনোভাবেই এই যুদ্ধটাই চাচ্ছে না। অংশগ্রহণ করবে তো দূরের বিষয়, তারা এই যুদ্ধটাই চাচ্ছে না। তারা বলছে এই যুদ্ধটাই কেন হচ্ছে, আমরা তো এটার অর্থটাই বুঝতে পারছি না। অর্থাৎ ইসরায়েলের ফাঁদে পা দিয়ে আমেরিকা যে চোরাবালির মধ্যে পড়েছে, এখান থেকে বেরিয়ে আসার তার যে চেষ্টা, সেই চেষ্টার অংশ হিসেবে একটি যুদ্ধবিরতি, 10 দিনের যুদ্ধবিরতি, তার মধ্যে 1 সপ্তাহ পেরিয়েছে প্রায়, আরও 1 সপ্তাহ সামান্য কিছু বাকি রয়েছে। এখন আমেরিকার যদি দ্বিতীয় বদবুদ্ধিটি আবার সে প্রয়োগ করতে চায়, সে যদি যুদ্ধের মাধ্যমেই সমাধান করতে চায়, তাহলে ব্যাপক ক্ষতির সম্মুখীন আমেরিকাকেও হতে হবে। কারণ ইরান এই পর্যায়ে এসে সে তো মৃতপ্রায়, বাঁচার জন্য তার সর্বাত্মক চেষ্টাটাই করবে, এবং এই সর্বাত্মক চেষ্টায় এবার ক্ষতিগ্রস্ত হবে আমেরিকার মিত্র রাষ্ট্রগুলো, এই সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইন, ওমান, এই রাষ্ট্রগুলো ক্ষতিগ্রস্ত হবে। কারণ এদের উপরে এবার ব্যাপকভাবে ইরানও হামলা চালাবে। আমি যখন টিকে থাকতে চাইছি, আমাকে টিকতে দিচ্ছ না, বাঁচার চেষ্টা করছি, আমাকে বাঁচতে দিচ্ছ না, আমিও তোমাদেরকে স্থির থাকতে দেব না। স্বাভাবিকভাবেই এটা হবে। তো আলোচনার কেন্দ্রবিন্দুতে যে পয়েন্টগুলো নিয়ে আলোচনা হচ্ছিল, সেই আলোচনাগুলো আসলে এভাবে শেষ হবে না। ইউরেনিয়াম এত সহজেই ইরান ছেড়ে দেবে না, হরমুজ প্রণালীও এত সহজেই ছেড়ে দেবে না। তবে হরমুজ প্রণালীতে টোল নির্ধারণের যেই চিন্তা ইরান, এখান থেকে ইরানকে সরে আসতে হবে। কারণ এটা প্রাকৃতিকভাবে তৈরি একটি প্রণালী। এখানে আপনি যদি টোল বসান, পৃথিবীর অন্যান্য প্রান্তের যে প্রণালীগুলো আছে সেই রাষ্ট্রগুলো চাইবে এখানে টোল বসাতে। অর্থাৎ উভয়কে ছাড় দিয়ে আসতে হবে, আলোচনা আরও হতে হবে, আলোচনা আবারও হবে।